আমি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। ভারতের আমি একটা অঙ্গরাজ্যের পশ্চিমবঙ্গের নাগরিক। আমার স্বাধীন চেতনা আছে, আমি স্বাধীনভাবে নিজের কথা বলতে পারি। আচ্ছা, পশ্চিমবঙ্গ মানেই কেন ভোট নিয়ে এত মাতামাতি, কেন ভোটে এত লোক মারা যায়? তার কারণ একটাই, কারণ এখানে রোজগারের একটা বড় অংশ রাজনীতি থেকে আসে। এখানে একটা রোজগারের বড় অংশ দুর্নীতি থেকে আসে। এখানে কর্মসংস্থান হয় না বললেই চলে, সেটা একটা প্রধান ব্যাপার। দ্বিতীয়ত, ডাক্তার হওয়ার সুবাদে না প্রচুর মানুষের সাথে আমার কথা বলতে হয় এবং আমি কথা বলতে ভালোবাসি, তাদের অসুবিধাগুলো ফিল করি। পশ্চিমবঙ্গের মানুষ চায় শান্তিতে ভোট দিতে, কিন্তু সত্যি কি তাই হয়? হয়তো সেন্ট্রাল বাহিনী থাকে, তারা এমন জায়গায় থাকে তাদের অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। সেন্ট্রাল বাহিনীকে তার আগের দিন বিভিন্নভাবে নিষ্ক্রিয় করে রাখা হয় এবং বুথ দখল করে ভোট নেওয়া হয়। সেটা আমার পেশেন্ট যারা প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার হিসেবে কাজ করেছে তারা আমায় পরিষ্কার বলে গেছে। সুতরাং যদি অবাধ নির্বাচন হয়, জনগণের রায় যদি রিফ্লেক্ট করতে হয়, তাহলে নির্বাচন কমিশনের উচিত বুথের ভেতরে একজন সেন্ট্রাল বাহিনীর জওয়ান এবং বুথের বাইরে কয়েকজন সেন্ট্রাল বাহিনীর জওয়ান রাখতে। কারণ যদি বুথ ক্যাপচারিং, যেটা আমাদের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, যে জনগণের ভোট আমরা লুটে পুটে নেব নিজেদের স্বার্থে, ব্যালট আমরা চিবিয়ে খেয়ে ফেলব, সেই ব্যাপারটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির পক্ষে মোটেও সুখপ্রদ নয়। আজকে দিল্লিতে ভোট হচ্ছে, উড়িষ্যা এক দফায় ভোট হচ্ছে, কাজ চলছে। আর বাঙালি ভোটের জন্য সারাক্ষণ চায়ের দোকান কেন, সমস্ত জায়গায় জল্পনা কল্পনা করে যাচ্ছে ভোটে কি হবে। আসলে বাঙালি তার যে আদর্শ, যে বাঙালিকে আমরা ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে আমরা গর্ব করতাম, সেই যে বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছে, যে বাঙালি সত্যজিৎ রায়কে দিয়েছে, সেই বাঙালির যে এতটা অবক্ষয় গত 15 বছর ধরে হয়েছে, সেটা কিন্তু কল্পনারও বাইরে। আমি প্রথমে বলতে চাই, কেন এত হিংসা? ডেফিনেটলি এটা আইন শৃঙ্খলার অসুবিধা। যদি কোনো রাজনৈতিক দল পুলিশ এবং প্রশাসনকে দলদাসে পরিণত করে, তার পরিণতি এটাই হবে। এবং পুলিশের আজকে টোটাল রিক্রুটমেন্টের অনেক পুলিশ অফিসার আমার পেশেন্ট বলে যায় যে ডাক্তারবাবু, হার্ডলি আমার 30% লোক নিয়ে কাজ করতে হয়, বাকিরা সিভিক ভলেন্টিয়ার। রিক্রুটমেন্ট নেই পুলিশে। কিন্তু একটা জিনিস মমতা ব্যানার্জি সরকার করেছেন, সেটা হচ্ছে পুলিশের যিনি হায়েস্ট অফিসার, সেই থানার ওসির ভালো থাকার জায়গা, তাদের ভালো গাড়ি, এটার ব্যবস্থা উনি করেছেন। সে ব্যাপারে কার্পণ্য করেননি, সেটা আমাকে অনেকেই বলে গেছেন। আচ্ছা দেখুন, একটা জাতি দাঁড়িয়ে থাকে কিসের উপর? শিক্ষার উপর। আমরা ভোট দিচ্ছি কিসের জন্য? আমরা ভোট দিচ্ছি সরকারের পারফরমেন্সের জন্য। গত 5 বছরে সরকার কি পারফর্ম করলো জনসাধারণের জন্য, সেটা দেখার জন্য আমরা ভোট দিই। যেমন আমরা ছোটোবেলায় ক্লাস 9 থেকে 10-এ উঠে কেমন পারফরমেন্স হলো আমাদের টিচাররা নিত। এখন অদ্ভুত ব্যাপার, টিচাররা কিন্তু আজকাল আর স্বাধীন নেই। টিচার কোন ছাত্রকে কত নম্বর দেবে সেটা প্রধান কিন্তু বলে দেয়। কারণ প্রধান ফোন করে বলে দেয় হেডমাস্টার মশাইকে, দেখুন একে 50% নম্বর দিতেই হবে, তাহলে অমুক শ্রী সে পাবে। সুতরাং পড়াটা এখানে গৌণ, মুখ্য হচ্ছে শ্রী। নাম্বার 2, এডুকেশন সিস্টেমটাকে পারপাসফুলি, সরকারি এডুকেশন সিস্টেমটাকে ভেঙে দেওয়া হয়েছে। কোনো রিক্রুটমেন্ট নেই। 2016 কেলেঙ্কারি, শিক্ষা কেলেঙ্কারি,
এবং কোনো মন্ত্রীর ঘরে 52 কোটি টাকা পাওয়া বাঙালির গর্ব হিসেবে হতে পারে না। আমরা বাঙালি হিসেবে সেটা দেখিনি। কোনো নতুন টিচার রিক্রুটমেন্ট হয়নি, লাস্ট এই কিছুদিন আগে যেটা হয়েছে তাই। শিক্ষা যদি শেষ করে দেওয়া যায়, একটা জাতির মেরুদণ্ড কিন্তু শেষ হয়ে যায়, বিশেষ করে সরকারি শিক্ষা, যেখানে মানুষ কম পয়সায় পড়তে পারে। কোথাও হয়তো শিক্ষক আছে, স্কুল নেই, কোথাও হয়তো স্কুল আছে, শিক্ষক নেই। এইটাই চলছে। যেহেতু আমি ডাক্তার, স্বাস্থ্য সম্পর্কে কিছু কথা না বললে আমার হয় না। হ্যাঁ, প্রচুর বেসরকারি মেডিকেল কলেজ গড়ে উঠেছে, সরকারি মেডিকেল কলেজ অনেক হয়েছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠেনি। এত তাড়াতাড়ি ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে না, সময় লাগে। কিন্তু যেভাবে বেসরকারি ডাক্তারি কেন্দ্রগুলো এবং শিক্ষা কেন্দ্রগুলো গড়ে উঠছে ব্যাঙের ছাতার মতো, ভবিষ্যতে চিকিৎসা করাতে ভয় লাগবে। শুধু আমি হয়তো একটু নিজেকে একটু ভালো মনে করব, যেহেতু আমার ছেলের বউ ডাক্তার, সেজন্য আমার হয়তো একটু চিন্তাটা কম হবে, সব্যসাচীর হয়তো একটু বেশি হতে পারে। সুতরাং গত 15 বছরে আমরা দেখেছি শিক্ষার মেরুদণ্ড ঘুরিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য মেরুদণ্ড ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর একটা রাজ্য বেঁচে থাকে ইকোনমির উপর। আমাদের রাজ্যের উন্নতি হবে কি করে? ইকোনমি, যে টাকাটা আমরা পাচ্ছি, সেই টাকাটা আমরা যখন রাজ্যভার 2011-তে পরিবর্তনের পক্ষে আমরা ভোট দিয়েছিলাম, তখন ছিল প্রায় 2 লক্ষ কোটি টাকা দেনা, এখন সেটা 8 লক্ষ কোটি টাকার দেনা হয়েছে। আমরা যতটা রোজগার করব, আমরা ঠিক ততটাই খরচ করব। আমাদের রোজগার কোথায়? 1 নম্বর হচ্ছে তেলে, নাম্বার 2 জিএসটি, নাম্বার 3 ভাবতে পারেন মদের থেকে 28,000 কোটি টাকা মদ থেকে রোজগার করছে বেঙ্গল গভর্নমেন্ট। এবং জনস্বাস্থ্য বলে একটা জিনিস আছে, যে অ্যালকোহল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু অদ্ভুত ব্যাপার, দোলের দিনেও অবধি অ্যালকোহলের দোকানগুলো খুলে দেওয়া হলো 2টোর পর। যদি ছাঁটাই হয়, রাজস্ব যদি কম পড়ে যায়, তাহলে কি করে চলবে? সরকার ভাতা দেবে কি করে? আমি আপনাদের এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আমি প্রত্যন্ত গ্রামের মহিলাদের জিজ্ঞেস করছি, আপনারা তো 1,000-1,500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান, কিন্তু আপনার ছেলে কি আপনার রাজ্যে চাকরি পেয়েছে? আপনার হাজব্যান্ড কি চাকরি করছে? না, তারা বাইরের রাজ্যে চলে গেছে। এখানে অনেক চাষি আমার কাছে আসেন, তারা বলে আমরা চাষ করতে পারছি না যদি না আমার গায়ের জোর থাকে। তার কারণ মজুর দিয়ে চাষ করানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ যে টাকা মজুররা নেবে লেবার চার্জ, সেটা আমার চাষ থেকে উঠবে না। আপনি দেখবেন বহু জায়গায় চাষ হচ্ছে না, বহু জায়গায় লোকেরা, ইভেন কৃষকরা এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে বাইরের রাজ্যে বেশি টাকা ইনকামের জন্য। আমার খুব খারাপ লেগেছে, একদিন একজন বিএড টিচার, উনি এসেছিলেন আমার কাছে। আমি প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করি তার ইনকাম কত, কারণ আমার ট্রিটমেন্ট সেভাবেই করতে হয়। সে বিএড পড়াচ্ছে বেসরকারি জায়গায়, 19,000 টাকা তার মাইনে। 19,000 টাকায় একটা সংসার চালানো আজকালকার দিনে সম্ভব? তার উপর বাবা ডিপেন্ডেন্ট, তার একটা ছেলে আছে। সুতরাং আজকে বাংলা গত 15 বছর ধরে যেরকমভাবে ভেঙে গেছে, শিক্ষার ক্ষেত্রে যত প্রজন্ম আমরা পিছিয়ে গেছি, আগামী 3 জেনারেশনেও সেই শিক্ষাকে আমরা সেই জায়গায় আনতে পারবো না। আপনারা যারা প্রত্যন্ত গ্রামে থাকেন, তাদের একবার আমি ভেবে দেখতে বলবো, আপনারা কোনটা চান? তাৎক্ষণিক ভাতাভিত্তিক উন্নতি, না কর্মসংস্থান? আচ্ছা, কর্মসংস্থান হবে কি করে যদি ইন্ডাস্ট্রি না থাকে? আমি তৃণমূল লিডারদের আমি প্রশ্ন করব, যারা এখানে রয়েছেন, গত 15 বছরে কোনো বড় ইন্ডাস্ট্রি ঘটেছে কি না?
আমি অবশ্যই সিভিক ভলেন্টিয়ারদের আমি কোনো বলবো না, তারা 9,000 টাকা, আজকেই একজন এসেছিলেন, আমি আমার টাকা ফেরত দিয়ে দিয়েছি তাকে। হাজব্যান্ড ওয়াইফ দেখাতে এসেছিলেন, 9,000 টাকা মাইনে পায়, হাজব্যান্ড ওয়াইফ, তার একটা বাচ্চা আর একটা তার বাবা আছেন ডিপেন্ডেন্ট, 9,000 টাকায় চলতে পারে? তার মানে তাকে ইনডাইরেক্টলি এনকারেজ করা হচ্ছে তুমি 2 নম্বরইভাবে পয়সা রোজগার করো। সুতরাং 2026 একটা ক্রান্তিকাল, যখন প্রত্যেক মানুষকে বুঝতে হবে যে আমরা বাঙালি জাতি হিসাবে ব্যক্তিসত্তা হিসেবে ক্রমশ পিছিয়ে যাচ্ছি। এবং আমার লজ্জা করে যখন বাইরের কোনো প্রভিন্সে আমি কনফারেন্সে গিয়ে বলি যে আমি বেঙ্গল থেকে এসেছি, তখন একটা হাসি ঠাট্টার পাত্র হই। আমরা ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রচণ্ড বড়াই করি, তাই না? আচ্ছা, ধর্মনিরপেক্ষতার ডেফিনেশন কি জানেন? ধর্মনিরপেক্ষতা হলো এমন একটা রাষ্ট্রীয় নীতি যেখানে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে বিশেষ সুবিধা দেয় না। আমরা পশ্চিমবঙ্গে কি সেটা দেখি? আমার গাড়ি যদি 60 থেকে 70 কিলোমিটার বেগে স্পিডে চলে, সঙ্গে সঙ্গে আমার 500 টাকা থেকে 1000 টাকা জরিমানা চলে আসে। কিন্তু আপনি দেখবেন বহু জায়গায় হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ একটা কেসও দিচ্ছে না। এটা কি ধর্মনিরপেক্ষতা? সুতরাং যদি সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তারা নিঃসন্দেহে গত 15 বছরের কি কাজ করা হয়েছে, কি কাজ করা হয়নি, কতভাবে পিছিয়ে গেছে, পেছনের দিক থেকে আমরা তৃতীয়, এইটা ভেবে তারা ভোট দেবেন। প্লিজ আপনারা কেউ ধৃতরাষ্ট্র হবেন না, চোখ বন্ধ করে থাকবেন না। এখন সময় এসেছে কর্ণ হওয়ার, একটা পথ নেওয়ার, যে হয় টিএমসি অর নো টিএমসি, তার মাঝখানে কোনো রাস্তা নেই। আমি এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।